তোর প্রেমে উন্মাদ আমি। পর্ব 7। রায়হা জুবের রিপ্তি। দুদিন পর রাজশাহী থেকে ঢাকা ফিরেছে সন্ধ্যা আসার। ঠিক বিকেলের দিকে এসে পৌঁছেছে বাসায়। তখন আরু বাগানের দোলনায় বসে বই পড়ছিল। আজ এক্সাম ছিল, এক্সামটা ভালোই হয়েছে। আরাধ্য হেল্প করেছিল গতকাল রাতে পড়াতে। রাজশাহীর বিখ্যাত আম দিয়ে দিয়েছে সন্ধ্যার খালা। আরু আমগুলো নিয়ে সুন্দর মতন রেখে দিল। আশার সন্ধ্যাকে সোফায় বসতে বলে আরু ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে এগিয়ে দেয়। সন্ধ্যা নিজে খেয়ে মেয়েকেও খাইয়ে দেয়। আশার পানিটা খেয়েই বসা থেকে উঠে দাঁড়ায়। সন্ধ্যা ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কোথাও যাবেন? আশার হাত ঘড়িতে সময় দেখে বলল, হুমম হসপিটালে। রাতে কথা হবে, আসছি। আশার চলে যায়। আরু সন্ধ্যার কাছে জিজ্ঞেস করে রাতের জন্য কি রাঁধবে। সন্ধ্যা বলল, একটু চিকেন আর ডাল রান্না করতে। আরু ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে ডাল বসিয়ে দিল চুলায়। সন্ধ্যার পরপর আরাধ্য চলে আসলো বাসায়। মা ফিরেছে ফোনেই জেনেছে। আরু বলেছিল। আরুকে রান্না ঘরে দেখে বলল, এক কাপ কফি নিয়ে আয় তো আরু। আরু তাড়াহুড়ো করে বলল, নিয়ে যান। না, তুই নিয়ে রুমে আয়। আশ্চর্য দেখছেন তো, রাঁধছি। সো হোয়াট? চুলার পাওয়ার কমিয়ে আয়। আরু রেগেই কফি বানিয়ে রুমে নিয়ে আসলো। আরাধ্য খালি গায়ে ছিল, শার্ট পাল্টাচ্ছিল। আরু গলা কেশে বলল, বেয়াদব পুরুষ, দরজা লাগিয়ে চেঞ্জ করা যায় না? দরজা লাগালে তুই দেখতি কিভাবে আমার হট বডি? আপনার বডি দেখার জন্য কি আমি বসেছিলাম নাকি? বসে থাকবি কেন? শুয়ে থাকবি। বেয়াদব। ধরুন কফির মগ। আরাধ্য শার্টটা পরে কফির মগ নিয়ে চুমুক বসায় তাতে। পারফেক্ট। আরাধ্য তৃপ্তির সাথে বলে, একদম তোর মতন। তা আজ এক্সাম কেমন দিলি? জোশস। সিজিপি ভালো আসবে তো? হয়তো। কনফিডেন্স নেই? না। রাত আজ শ্বশুরকে নিয়ে হসপিটালে গিয়েছিল। শ্বশুরের হার্টে রিং বসাতে হবে। কথাবার্তা বলে এসেছে এই মাসের শেষের দিকে অপারেশন। বসার ঘরে বসে আছে কণা আয়ুষ। আয়ুষ ম্যাথ করছে। ছেলেকে আজ হঠাৎ পড়তে দেখে বেশ অবাক হলো। ছেলের পাশে বসে বলল, পড়াশোনা করছিস? বাহ। আয়ুষ বিরক্ত হয়ে বলল, কেন, আমি কি পড়াশোনা করি না নাকি? দেখি না তো করতে। আমার দিকে নজর দিলে তো দেখবে। আমাকে গুড স্টুডেন্ট হতে হবে, তারপর ভালো জব করতে হবে। এত বুদ্ধি আসলো কোথা থেকে? আমি একটা মুভিতে দেখে শিখেছি। নাম কি? জানি না। তুমি আর ডিস্টার্ব করো না, আমায় পড়তে দাও। আয়ুষ নিজের রুমে চলে আসলো। টেবিলে বসতেই ফোনটা বেজে উঠল। আয়ুষ চেয়ে দেখল কুণালের নম্বর, অনেক দিন পর ফোন করেছে। আয়ুষ রিসিভ করে বলল, আরে কুণাল ভাই, কি মনে করে? কুণাল ওপাশ থেকে জবাব দিল, তোমাদের সাথে দেখা করতে আসছি, সেজন্য ফোন করলাম তোমায়। আমাদের সাথে মানে? তুমি আর তোমার আরশি। আমি তো আরশিকে দেখিনি। ওহ, ওদের বাসায় গিয়ে দেখে নাও। তুমি আসবে না? না, আমি এখন বিজি অনেক। কেন, কি করো যে বিজি? পড়াশোনা। প্রচুর পরিশ্রম করছি। তা কত ঘন্টা পড়াশোনা করছো? এই তো 1 ঘন্টা 5 মিনিট করে। এটাকে পরিশ্রম বলছো? হুমম। রাখি, তুমি গিয়ে দেখা করো। আয়ুষ ফোন কেটে পড়তে লাগলো। ঘড়ির কাঁটা যখন 10-এর ঘরে আটকা তখন আশার বাড়ি ফিরল। বিধ্বস্ত লাগলো আশারকে। সন্ধ্যা জিজ্ঞেস করল, কিছু হয়েছে? কাল কয় তারিখ মনে আছে? হ্যাঁ, কাল তো 24টা। সন্ধ্যার মনে পড়ল গতকাল তো শাশুড়ির মৃত্যুবার্ষিকী। কাল মায়ের মৃত্যুবার্ষিকী। হুমম। মায়ের জন্য মন খারাপ করছে? যদি মৃত্যু অনিবার্য না হতো তাহলে আমার মা আমার কাছেই থাকতো। মৃত্যুর মতন সত্যি আর কোনো কিছু নেই। এটা মেনে নিতেই হবে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। আশার ফ্রেশ হয়ে আসলো। খাবার টেবিলে বসে বলল, বাকিরা কোথায়? ওরা খেয়ে ঘুমিয়ে গেছে। ও, তুমি তো খাওনি, বসো একসাথে খাই। সন্ধ্যা নিজের জন্যও খাবার বেড়ে একসাথে খেয়েও নিল। খাওয়া শেষে জনেই চুপচাপ বসে থাকে কিছুক্ষণ। আশার প্লেটটা একপাশে রেখে হালকা গলায় বলে, কত কষ্ট করে আমাকে আর রাতকে মানুষ করেছে আমার মা। বাবা মারা যাওয়ার পর নিজ হাতে পুরো সংসার চালিয়েছে, কষ্ট হলেও কখনো টু শব্দ অবধি করেনি। ধৈর্য ছিল আমার মায়ের ভীষণ। সন্ধ্যার চোখে একটা নরম দৃষ্টি জমে। সে আস্তে করে বলে, তাই তো আপনি এতটা নীরব থাকেন সব সময়? কারো প্রতি কখনো বেশি অভিযোগ করতে দেখিনি আপনাকে। আশার মাথা নাড়ল ধীরে। মায়ের কাছ থেকেই শিখেছি সবকিছুর চেয়ে বড় ধৈর্য। আর এই সময়টায় সেই ধৈর্যই ভরসা। একটা গভীর নিঃশ্বাস ফেলে আশার উঠে দাঁড়ায়। সন্ধ্যা তার দিকে তাকিয়ে থাকে। ক্লান্ত নরম একটা মুখ, চোখে গভীর অন্ধকার। আশার সন্ধ্যার কাঁধে হাত রাখে। রান্নাটা আজ অন্য রকম লাগলো। আরু রেঁধেছে। ভালো হয়নি? ভালোই ছিল, কিন্তু আমি মায়ের পরে তোমার হাতের রান্না খেয়েই অভ্যস্ত। ভোরবেলায় আরু ঘুম ভেঙে উঠে দেখে বারান্দায় বসে আছে আরাধ্য।
সিগারেটের ধোঁয়া বাতাসে মিশে গেছে। তার পাশে গিয়ে দাঁড়ায় আরু। এই ভোরে বেকনিতে আপনি সিগারেট খাচ্ছেন? ঘুম থেকে উঠেছেন কখন? একটু আগেই। তা সিগারেট কেন খাচ্ছেন? ভাবছিলাম কিছু জিনিস, সেজন্য। কি ভাবছিলেন? ভাবছি তুই যদি আমার জীবনে না আসতি তাহলে আমার কি হতো? কি হতো? কচু গাছের সাথে ফাঁসি নিয়ে মরে যেতেন? রতাম না। বাট। বাট কি? তোর জামাইকে মেরে তোকে বিধবা করে বিয়ে করে ফেলতাম। পাগল। আসলেই তোর প্রেমে উন্মাদ আমি। আর এই উন্মাদনা না থাকলে জীবনটা অনেক বেশি নিরামিষ হতো। আরু চুপ থাকে। ধীরে এসে আরাধ্যের পাশে বসে। তারা জনেই চুপচাপ নীরব, শহরের ভেতর নিজেরা এক একটা শব্দ হয়ে ভাসে। দূরে আজানের ধ্বনি বাজে। সূর্য উঠছে ধীরে। আরাধ্য আর আরু উন্মাদ প্রেম আর চুপচাপ ভালোবাসার একটা ছোট্ট গল্প হয়ে বসে থাকে সেই আলোয়। আকাশটা মেঘলা, হালকা ঠান্ডা বাতাস বইছে। চারদিকে একরকম নিস্তব্ধতা। সকাল 8টার দিকে আসার একাই গাড়ি বের করে। মুখে একটুও কথা নেই, চোখে অন্যমনস্কতা। রাস্তার প্রতিটা বাঁক যেন তাকে শূন্যতার ভেতর টেনে নিয়ে যাচ্ছে। আজ মায়ের মৃত্যুবার্ষিকী। গতকাল অর্ধেক দিন কাজে কাটিয়ে দিলেও ভেতরের অস্থিরতা থামেনি। এক নজর মাকে দেখবে। সকাল বেলাটায় আসার একাই আসে কবরস্থানে। তারপর বিকেলে সপরিবারে আসে কবর জিয়ারত করতে। প্রতি বছর আসার কবর জিয়ারত করে। কবর জিয়ারত না করলে তার মনটা যেন দগ্ধ হয়ে থাকে। রাজাবাজার কবরস্থান। নামাজের মাঠের পাশ ঘেঁষে একটু ভেতরে ছোট্ট মাটির উঁচু ভিটা। সাদা সিমেন্টের ফলকে কালি উঠে গেছে খানিকটা। আশার ধীরে হাঁটছে, হাতে পানির বোতল, কাঁচা গোলাপ আর সূরা ইয়াসিনের একটা ছোট্ট বই। মায়ের কবরে পৌঁছে প্রথমে হাত দিয়ে মাটি ছুঁয়ে নেয়। তারপর গোলাপ ফুলগুলো রেখে দেয়। বোতলের পানি ঢেলে দেয় কবরের চারপাশে। ধীরে বসে পড়ে সে মাথা নিচু করে। ঠোঁটে নড়ে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন। পুরনো স্মৃতি ভেসে উঠে। মায়ের কণ্ঠে বলা কথাটা, আশার কখনো কারো কষ্টের কারণ হোস না। মায়ের হাতের সেই গরম ভাতের গন্ধ, অসুস্থ শরীরেও দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করা। সবকিছু যেন এখনো চোখে ভাসে। চোখের কোণায় পানি জমে। আশার হাত দিয়ে মুছে নেয়। মা, তুমি বলেছিলে মরে গেলে কেউ মনে রাখে না। কিন্তু আমি তো এখনো প্রতিদিন তোমায় অনুভব করি। জানো মা, তোমার মতো মানুষ পৃথিবীতে আর কেউ নেই। আমি চাইলেও তোমার মতো হতে পারবো না। আষাঢ়ের গলার স্বর ভার হয়ে আসে। তুমি দোয়া করো মা, আমি যেন তোমার মতো সহজ, সহনশীল আর শান্ত মানুষ হতে পারি। সবাইকে আপন করে নিতে পারি। আর হ্যাঁ, তুমি যেভাবে ভালোবাসতে আমিও যেন সবাইকে ঠিক সেভাবেই ভালোবাসতে পারি। শেষে 2 হাত তুলে মোনাজাত করে আশার। আল্লাহ, তুমি আমার মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দাও। তার ভুল ত্রুটি মাফ করে দাও। আমাকে তার জন্য সদকায়ে জারিয়া বানিয়ে দাও। অনেকক্ষণ পরে ধীরে উঠে দাঁড়ায় আশার। আর একবার কবরে হাত রাখে। আসছি মা, আবার আসব। চোখের কোণ ঝাপসা হয়ে আসে। ধীরে পেছনে ফিরে হাঁটতে থাকে। আকাশ তখনও মেঘলা, কিন্তু বাতাসে কেমন এক অশান্তি। গাড়ির শব্দে গেট খোলার শব্দ হলো। আরু তখন বারান্দায় ভেজা জামাকাপড় শুকাতে দিচ্ছিল। সে নিচে তাকিয়ে দেখল আশার নেমে যাচ্ছে গাড়ি থেকে। হাঁটার গতি ধীর, মুখে কোন রকম ভাবলেশ নেই। সন্ধ্যা তখন রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজায় দাঁড়ায়। মায়ের কাছে গিয়েছিলেন? আশার জুতা খুলতে খুলতে বলল। হুমম, মায়ের কাছে গেলে সব কিছু তুচ্ছ লাগে। মানুষের ভেতরে যত রাগ, কষ্ট, দুঃখ জমে থাকে না কেন, ওখানে গেলে মনে হয় পৃথিবীর কোনো কিছুই আর গুরুত্বপূর্ণ না। সন্ধ্যা কিছুক্ষণ চুপ থেকে বলল, রাগ বা অভিমান জমিয়ে রাখা মানে জীবনের সময় নষ্ট করা। অনেকটা বড় হয়ে গেছো সন্ধ্যা। সন্ধ্যা ফিক করে হেসে উঠল। ছেলে বিয়ে করিয়েছি কদিন পর দাদি হব। আপনি কি এখনো ছোট্ট ভাবেন নাকি আমায়? উহু, তুমি শুরু থেকেই ভীষণ ম্যাচিউর। জীবনের কাছে হার না মানলেই মানুষ ম্যাচিউর হয়। আর আমি পরিবারের ধাক্কায় ম্যাচিউর হয়েছি। জীবনে 2-1টা ধাক্কা খাওয়া আবশ্যক। বিকেলের দিকে সপরিবারে আশার ফের আসেন মায়ের কবরে। রাতও আসে। রাত মায়ের কবরের পাশে বসে থাকে নির্বাক হয়ে। এই দিনটায় মাকে বেশি মিস করে রাত। হুজুরের সাথে কথা বলল আশার। নতুন করে মায়ের কবরের চারপাশে বেড়া দিবে। কালকেই কাজ ধরবে হুজুর বলেছে। কবর জিয়ারতের শেষে সন্ধ্যার দিকে সবাই আশারদের বাসায় আসে। আজ এ বাসাতেই থাকবে সবাই। বসার ঘরে সবাই বসা। আরাধ্য বাবার পাশে বসলেন। তার মেডিকেল পড়া শেষ। আশারের হসপিটাল থেকে ফোন এসেছিল, সেই হসপিটালে জয়েন হতে বলছে। বাবার কাছে পরামর্শ নিল সে কি জয়েন হবে। আশার জয়েন হতে বলল। বেশ নামকরা হসপিটাল। সেখানে বাবা ছেলে একসাথে কাজ করলে ভালোই হবে। সামনের সপ্তাহে জয়েন করবে বলে স্থির করল। রাতে খাবার খেয়ে যে যার রুমে শুতে গেলেও আশার রাত ঘুমায় না। বসার ঘরে বসে থাকে। আজ আয়ুষ একটুও আরশি করেনি। তার মাথায় ভালো কিছু করার নেশা চেপেছে। কিন্তু বেচারা বেশু পরিশ্রম করতে পারে না।
30 মিনিট পড়তে না পড়তেই হাঁপিয়ে যায়। ভাইয়ের এমন বদলের কথা শুনে আরু একটু খুশিই হলো। না জানি এই বদল কতদিনের জন্য। পরের দিন কুনাল আসলো তার মায়ের সাথে আশারদের বাসায়। বাসায় এসেই আয়ুষকে দেখে কুনাল বলল, তুমি না ব্যস্ত আসবে না? আমার আগেই দেখি এসে বসে আছো। আয়ুষ চিকেন ফ্রাই খেতে খেতে বলে, আমার বাবা মা নিয়ে এসেছে সেজন্য এসেছি। কণা শরীফার সাথে কথা বলতে লাগলো। কুনাল আশেপাশে তাকিয়ে আরশিকে খুঁজতে লাগলো। কিছু খুঁজছো? আয়ুষের কথায় কুনাল আমতা আমতা করে বলল, হুমম। তোমার আরশিকে রুমে বোধ হয়। ডেকে আনো। দরকার কার? আমার। তাহলে তুমি যাও। কুনাল উঠে দাঁড়াতেই দেখল আরুর সাথে আরশি আসছে। একদম পুতুলের মতন মেয়েটা। ওটা আরশি? আয়ুষ একবার আরশির দিকে তাকিয়ে বলল, হু, ভীষণ কিউট তো। হুমম আমার আরশি যে সেজন্য। আরশি যদি তোমায় বিয়ে করতে না চায় তখন? কেন চাইবে না? তোমার থেকেও বেশি হ্যান্ডসাম আমি। ভবিষ্যৎ তো আর বলা যায় না। ধরো করতে চাইল না বিয়ে তখন? ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখা যাবে। আরশি এমন কিছু করবেই না। বাবা চাচা বলছে আরশি আমার। কুনাল বাঁকা হেসে বলল, ওহ আচ্ছা। আজ আরাধ্যর হসপিটালের প্রথম দিন। আরু নিজের হাতে সকালে উঠে আরাধ্যর পছন্দের সব খাবার রেঁধেছে। আরাধ্য সাদা রঙের শার্ট পরে তার উপর সাদা এপ্রন পরে গলায় স্টেথোস্কোপটা ঝুলিয়ে নিচে আসলো। আরু খাবার সাজিয়ে অপেক্ষা করছিল আরাধ্যর। আরাধ্য টেবিলে এসে নিজের পছন্দের খাবার দেখে স্মিত হেসে বলল, বাহ, বরের প্রতি ভালোবাসা দেখি দিনকে দিন বেড়েই চলছে রে তোর আরু। আরু প্লেটে খাবার বেড়ে বলল, 10টা না 5টা না, একটা মাত্র জামাই, তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো হু? এত ভালোবাসা ভালো নয় রে আরু। কিউ? বাহিরে নজর দিচ্ছেন নাকি আজকাল? আস্তাগফিরুল্লাহ, আমি অমন পুরুষ নাকি? ঘরে বউ রেখে বাহিরে নজর দিব? বাহিরে নজর দেওয়ার আগে আমার চোখে ঠাডা পড়ুক। শুনুন, হসপিটালে তো সুন্দর সুন্দর মহিলা ডক্টর নার্স থাকবে। সে তো মেডিকেল কলেজেও ছিল। সোজা যাবেন, অপারেশন করবেন, তারপর সোজা বাড়ি চলে আসবেন। এর মাঝে নো ইটিসোফিটিস কারো সাথে? ওকে। যথা আজ্ঞা ম্যাডাম। এবার খেতে পারি? হুমম খান। তুইও খা আমার সাথে। না থাক, এক প্লেটে খা, তাহলে মিল মোহাব্বত বাড়ে। কেন, মিল মোহাব্বত কি কম নাকি আমাদের মাঝে? না, আরো ভরপুর হবে, খেলে আয়। আরাধ্য পরোটায় কষা মাংস ভরে আরুর মুখে তুলে দিল। খাওয়া দাওয়া শেষে আরাধ্য হাত ধুয়ে আরুর কপালে চুমু দিয়ে বলল, বাবাকে সবসময় দেখেছি যাওয়ার আগে মায়ের কপালে ভালোবাসার পরশ একে দিয়ে তারপর কাজে যেত। আমার কাজের শুরুটা না হয় বাবার দেখানো পথ ধরেই হোক। পেছনে থেকে সন্ধ্যা বলল, মাকেও জড়িয়ে ধরতে তোর বাপ শুধু বউকে একাই না। আরাধ্য মুচকি হাসল। আরুকে ছেড়ে আরাধ্য মায়ের কাছেই যেত। তার আগেই সন্ধ্যা এসে হাজির। আরাধ্য মাকে জড়িয়ে ধরে বলল, কিছুই ভুলিনি। সাবধানে থেকো। সন্ধ্যা ছেলের গালে 2 হাত দিয়ে বলল, সাবধানে যাস। আরাধ্য বেরিয়ে আসলো। বাসা থেকে গাড়িতে করে হসপিটাল অবধি যেতে 30 মিনিট লাগে। আরাধ্য হসপিটালে আসতেই আরাধ্যকে তার কেবিনের দিকে নিয়ে যাওয়া হলো। কেবিনের সামনে লেখা আছে ডক্টর আরাধ্য আহমেদ। আরাধ্য ভেতরে ঢুকল। আশার ছেলে এসেছে বলে ছেলের কেবিনে আসলো। আরাধ্য আশেপাশে তাকিয়ে দেখছে কেবিনের। আশার ছেলেকে ধরে চেয়ারে বসালো। তারপর নিজেও বসে বলল, ওয়েলকাম টু আওয়ার হসপিটাল। থ্যাংক ইউ বাবা। পেছনে থেকে এক নার্স জানালো আজ 12টায় একটা অপারেশন আছে, যেটার দায়িত্ব আশার আরাধ্য দুজনে। হসপিটালের প্রথম দিনটাই আরাধ্য সুযোগ পেল বাবার সাথে অপারেশনের। ঠিক 12টায় আরাধ্য আশার একটা অপারেশন করল। দুপুরে আরু সন্ধ্যা খাবার খেতে বসেছে। আরু খাবার মুখে দিতেই কেমন জানি অস্থির লাগলো। 2 নলা খেতেই আর খেতে পারল না, হাঁসফাঁস করল। সন্ধ্যা বিষয়টা নজর করে বলল, কোনো সমস্যা হয়েছে? কেমন জানি গা গুলোচ্ছে। খেতে ইচ্ছে করছে না। আচ্ছা তাহলে জোর করে খেতে হবে না। রেখে যা, আমি ধুয়ে রেখে দিবনি। আরু হাত ধুয়ে রুমে আসতেই দেখ। আরু ফোনটা কানে নিতেই আরাধ্য বলল, কি রে, সেই কখন থেকে ফোন দিচ্ছি, কই ছিলি? এই তো খেতে গিয়েছিলাম, কিন্তু খেতে পারিনি। কেন? কেমন একটা লাগলো 2 গাল খেতেই। গ্যাস্ট্রিকে চাপ দিয়েছে নাকি? ড্রয়ার থেকে ঔষধ খা। বাসায় আসবেন কখন? কেন, মিস করছিস নাকি? হুমম। বাবার সাথে ফিরব। আচ্ছা রাখছি তাহলে। আরু ফোনটা রেখে গ্যাস্ট্রিকের একটা ঔষধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল। ঘুম পাচ্ছে। আরু ঘুমিয়ে পড়লে এই ঘুম গিয়ে ভাঙল সন্ধ্যার দিকে, সন্ধ্যার ডাকে। মাগরিবের আজান দিয়েছে। সন্ধ্যা ডেকে উঠিয়ে বলল, আরু ওঠ, আজান দিচ্ছে। এই সময় ঘুমানো উচিত না। আরু উঠে বসল। মাথাটা ব্যথা করছে। সন্ধ্যা আরুকে মাথা চেপে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? মাথা ব্যথা করছে। সন্ধ্যা ড্রয়ার থেকে মলম বের করে আরুর কপালে লাগিয়ে মালিশ করতে লাগলো। আরুর হুট করে মনে পড়ল রাতের রান্নার কথা। মামুনি রান্না।
সব করা শেষ। 7টার দিকে ক্লান্ত শরীর টেনে বাড়ি ফিরল আশার আরাধ্য। আরাধ্য রুমে ফিরে আরুকে শুয়ে থাকতে দেখে বলল, কি রে, অস্বস্তি এখনো কমেনি? আরু উঠে বসে বলল, কিছুটা কমেছে। 1 কাপ কফি এনে দিতে পারবি? হুমম ফ্রেশ হয়ে আসুন। আরু উঠে নিচে আসতেই দেখে সন্ধ্যা আরাধ্যর জন্য কফি নিয়ে আসছিল। আরুকে দেখে বলল, কফির জন্য পাঠিয়েছে? হুমম, নিয়ে যা। আরু কফির মগটা নিয়ে রুমে ঢুকল। আরাধ্য ওয়াশরুমে দেখে আরু কফির কাপটা টেবিলে রেখে ধীরে পেছনে ঘুরতেই হঠাৎ করে একটু ঝিমুনি এলো মাথায়। দরজার পাশের দেয়ালে হাত রাখে সামলে নিল নিজেকে। কাপা হাতে আবার বিছানার কিনারায় বসে পড়ল সে। আরাধ্য ওয়াশরুম থেকে বের হতেই দেখে আরু মাথা চেপে বসে আছে। আরুর শরীরটা একদম স্বাভাবিক নেই। আরাধ্য আরুর কপালে হাত রাখল। জ্বর তো নেই শরীরে? কিরে, শরীর কি অনেক খারাপ? ডক্টরের কাছে নিয়ে যাই চল। না, আমি ঠিক আছি। কত ঠিক আছিস দেখতেই তো পাচ্ছি। চল ডক্টর দেখিয়ে আনি। কাল যাব নি? শিওর? হুমম। আরাধ্য কফি খেয়ে নিচে গেল আরু আর তার নিজের খাবারটা ঘরে আনার জন্য। আরাধ্য খাবার এনে আরুকে খেতে বললেই আরু বলল, খাবো না। খেলেই আমার গা গুলায়। না খেলে তো আরো ফুটবল হয়ে যাবি। তারপরও খাবো না। সরান সামনে থেকে। আরু ওড়না দিয়ে নাক মুখ চেপে ধরল। আরাধ্য সেটা দেখে বলল, আশ্চর্য, নাক মুখ চেপে ধরলি কেন? আমি তো গ্যাস ছাড়িনি। তুই ছেড়েছিস নাকি? আরু রাগী চোখে তাকিয়ে বলল, খাবার নিয়ে সরুন আমার সামনে থেকে। কেন, কি হইছে? কিছুই হয়নি, সরান। আরাধ্য সোফায় এসে খেয়ে নিল খাবারটা। এটো প্লেট রুমে রেখেই লাইট নিভিয়ে আরুর পাশে এসে শুলো। আরু জড়িয়ে আরাধ্যকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। আরাধ্য আরুর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আয়ুষ যে পুরোপুরি এখন পড়াশোনায় মনোযোগ দিয়েছে বিষয়টা তেমন না। আবার খুব বেখেয়ালিপনা যে করছে তেমনও না। সে স্কুলের পড়াগুলো প্রতিদিনেরটা প্রতিদিন কমপ্লিট করছে। আবার 10 স্কুল থেকে যা হোমওয়ার্ক দিচ্ছে সেটাও কমপ্লিট করছে। এর বাহিরে বাড়তি যে পড়াশোনা করতে হয় সেটা করে না। ছেলের এমন বদল দেখে কণা রাত ভীষণ খুশি। রাত চায় ছেলেকে বাহিরে পড়াতে। নিজে তো করতে পারেনি। ছেলেকে দেখে এখন একটু আশা জাগছে। রাত 9টা বাজে, আয়ুষ এখনো পড়ার টেবিলে। 10 মিনিট স্কুলে ক্লাস করছে। রাত বিছানায় এসে আসলো। মিনিট 20 পর আয়ুষের ক্লাসটা শেষ হলো। আয়ুষ কান থেকে হেডফোন খুলে পেছনে ফিরতেই বাবাকে বসে থাকতে দেখে বলল, কিছু বলবে বাবা? রাত ইশারায় ছেলেকে কাছে আসতে বলল। আয়ুষ বাবার পাশে এসে বসল। রাত ছেলের কপালে চুমু খেয়ে বলল, ভীষণ ভালো লাগছে তোর এই বদলটা। কখনো তোকে বকবো না এমনটা থাকলে। তুই যা চাইবি তাই দিব। আমার শুধু আরশিকে চাই বাবা, আর কিছু না। রাত তপ্ত শ্বাস ফেলল। ছেলের হাত ধরে বলল, আরশি তোর। তুই জাস্ট নিজেকে বেস্ট প্রমাণ কর। আরশিকে তোর করে দেওয়ার দায়িত্ব আমার। প্রমিস করছো? প্রমিস। তুই শুধু আমার কথাগুলো শুনবি, ওকে? ওকে, আই হ্যাভ নো প্রবলেম। চল খেতে এখন। ঘুমাতে হবে তো। রাত ছেলে বউকে নিয়ে রাতের খাবারটা খেয়ে নিল। খাওয়া শেষে আয়ুষ রুমে ঢুকল। আয়ুষের এই পুরো রুম জুড়ে আরশির ছবি। আরু চলে যেতেই আয়ুষ ছবিগুলো লাগিয়েছে দেওয়ালে। আয়ুষ আরশির একটা ছবির সামনে দাঁড়িয়ে বলল, আমি সব করতে পারবো আরশি তোমাকে পাওয়ার জন্য। আস্তে আস্তে মাথা থেকে পা অবধি নিজেকে বদলে ফেলছি তোমার জন্য, এর বিনিময়ে তুমি শুধু আমার হয়ে যাও। আমি একটুও তোমায় বিরক্ত করব না। আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, নিজেকে যজ্ঞ করে গড়ে তুলব, দেখে নিও। খুব সকালে ঘুম ভাঙল আরাধ্যর। চোখ মেলে দেখল আরু তাকে জাপটে ধরে ঘুমিয়ে আছে। আরাধ্য আরুর কপালে চুমু খেয়ে ধীরে সুস্থে বিছানা ছেড়ে নেমে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখল আরু উঠে বসে আছে। আরাধ্য মুখ মুছে বলল, শরীর কেমন আছে এখন? দুর্বলতা আছে এখনো। আচ্ছা আরু, একটা কথা বলতো। কি? তোর পিরিয়ড ঠিক আছে তো? কিসব বলছেন, ওসব কিছু না। আমি তো মেডিসিন খাই। আর আপনিও তো প্রোট। হুমম, তারপরও মনে হলো বাই এনি চান্স যদি হয়ে যায় সেজন্য জিজ্ঞেস করলাম। ফ্রেশ হয়ে আয়, হসপিটালে নিয়ে যাব। আরু বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হলো। আরু জাস্ট পানি খেয়ে আরাধ্যর সাথে বের হলো। আরাধ্য আরুকে তার হসপিটালের ডক্টর আইরিনের কাছে নিয়ে আসলো। আইরিন আরাধ্যর মুখে সব শুনে আরুর চেক আপ করল। চেক আপ শেষে আইরিন আরাধ্যকে ডেকে জানালো আরুর মূলত ডিহাইড্রেশন হয়েছে। মানে পানি শূন্যতায় ভুগছে। আপাতত এখন একটা সেলাইন দিবে আর কিছু মেডিসিন লিখে দিবে। আর বাসায় ডাবের পানি, স্যুপ, তরল জাতীয় খাবার খেতে হবে। আরুর সেলাইন শেষ হলে আরাধ্য প্রেসক্রিপশনে দেওয়া ঔষধগুলো ফার্মেসি থেকে নিয়ে রাস্তার ধারে ডাব দেখে কিনে নিল 4টা। আরুকে বাসায় নিয়ে এসে মাকে সব বুঝিয়ে বলে দিল কখন কোন ঔষধ দিতে হবে আর খাবার কি কি খেতে হবে। সন্ধ্যা আশ্বস্ত করল খেয়াল রাখবে। আরাধ্য চলে গেল হসপিটালে।
আরু রুমে এসে শুতেই দেখল সন্ধ্যা তার জন্য ডাবের পানি এনেছে। আরু খেয়ে নিল পানিটা। সন্ধ্যা আরুর মাথার কাছটায় বসল। আরু সন্ধ্যার কোলে মাথা রাখল। সন্ধ্যা আরুর মাথায় হাত বুলিয়ে বলল, গতকাল সকালেও তো ঠিক ছিলি আরু। দুপুর থেকে কি হলো বলতো? কারো নজর লাগে নি তো আবার তোর উপর? আরু মুচকি হেসে বলল, আমি কি রূপবতী নাকি যে মানুষ নজর দিবে আমার উপর? নজর শুধু রূপবতী হলেই মানুষ দেয় না। তাড়াতাড়ি সুস্থ হ। অসুস্থ হয়ে থাকলে ভালো লাগে না। দুপুরের দিকে শরীর কাঁপিয়ে জ্বর আসলো আরুর। এমন জ্বর যে শরীরের যন্ত্রণায় কাতরাতে থাকল। আরাধ্য লাঞ্চ টাইম পেতেই আরুকে ফোন দিচ্ছিল। ফোন বেজে চলছে কিন্তু রিসিভ হচ্ছে না, সেজন্য আরাধ্য মাকে ফোন করল। সন্ধ্যা মেয়েকে আনতে গিয়েছিল স্কুলে। বাসার কাছে আসতেই ছেলের ফোন পেয়ে ফোন রিসিভ করে বলল, হ্যাঁ বল আরাধ্য। মা, আরু ফোন কেন ধরছে না? ওর রুমে গিয়ে দেখ তো ও ঠিক আছে কিনা। আমি বাসায় গিয়ে দেখছি। তুমি কোথায়? আরশিকে আনতে গিয়েছিলাম। সন্ধ্যা তাড়াতাড়ি পা চালিয়ে বাসায় আসলো। আরুর রুমে এসে দেখল আরু বিছানায় কাতরাচ্ছে আর বিড়বিড় করে বলছে, আল্লাহ, মরে গেলাম আমি শরীরে ব্যথার যন্ত্রণায়। সন্ধ্যা আরুর কাছে ছুটে আসলো। আরুর মাথা কোলে নিয়ে অস্থির গলায় বলল, কি হয়েছে আরু তোর? বল মা, কোথায় কষ্ট হচ্ছে? মামুনি, আমার শরীর ব্যথায় জ্বলে যাচ্ছে। আমি কুলাতে পারছি না এই ব্যথা। মনে হচ্ছে কেউ সূচ ফুটাচ্ছে আমার শরীরে। সন্ধ্যা আরুর শরীর ধরতেই দেখল শরীর তার জ্বরে পুড়ে যাচ্ছে। সেজন্য বোধ হয় ব্যথা করছে। সন্ধ্যা ছেলেকে ফোন করে জানালো। আরাধ্য হসপিটাল থেকে বের হয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলো। রুমে ঢুকে আরুকে আর্তচিৎকার করতে দেখে এগিয়ে এসে আরুর গালে হাত রেখে বলল, কি হয়েছে আরু তোর? এভাবে আর্তনাদ করছিস কেন জান? ওকে হসপিটালে নিতে হবে আরাধ্য। শরীরে জ্বর ওর। হঠাৎ করে এমন গা কাঁপিয়ে জ্বর আসলো কেন মা? হসপিটালে নিলে তো জানা যাবে। আরাধ্য আরুকে পাজা কোলে নিয়ে গাড়িতে শুইয়ে দিল। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে হসপিটালে আনলো। আইরিনকে ডেকে আরুকে দেখতে বলল। আইরিন আরুকে কেবিনে নিয়ে গেল। আরু এখনো আর্তনাদ করছে। আশার অপারেশনে ছিল। অপারেশন থেকে বের হয়ে করিডোর পার হতেই সন্ধ্যা আরাধ্যকে দেখে এগিয়ে এসে বলল, সন্ধ্যা, তুমি এখানে যে? সব কিছু ঠিক আছে তো? আরু ঠিক নেই ডাক্তার সাহেব। কি যে হলো, গা কাঁপিয়ে জ্বর এসেছে আরুর। যন্ত্রণা কুলাতে পারছিল না। আরাধ্য ফোন করে কণাকে আসতে বলল হসপিটালে। কণা মেয়ের অবস্থা শুনেই হসপিটালে চলে আসে। আধ ঘন্টা পর আইরিন কেবিন থেকে বের হলে আরাধ্য জিজ্ঞেস করে, আরু কেমন আছে? ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ঘুমিয়েছে। জ্বরটা মাত্রাতিরিক্ত ছিল শরীরে। সেজন্য কুলাতে পারছিল না যন্ত্রণা। ঠিক হয়ে যাবে তো আরু? মেডিসিন তো দিয়েছি। ঠিক হয়ে যাবে আশা করি। আরাধ্য কেবিনের ভেতর ঢুকল। আরু শুয়ে আছে বেডে। একদিনেই কেমন চোখ মুখ শুকিয়ে গেছে। আরাধ্যর বুকটায় ব্যথা জমা হলো। আরুর পাশে বসল। আরুর হাত দুটো মুঠোয় ধরে বলল, কি হলো তোর আরু? এই আরুকে দেখলে আমার নিঃশ্বাস থেমে যায়। তাড়াতাড়ি সুস্থ হ যান। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেল আরাধ্য। পাশ ফিরে দেখল আরুর মা কণাকে। আরু ঠিক হয়ে যাবে, দেখে নিও। আরুর জ্ঞান ফিরল রাতের দিকে। চোখ মেলতেই দেখল আরাধ্য তার হাতের কাছে শুয়ে আছে। দেওয়াল ঘড়িতে সময় এখন রাত 12টা। আরু নিজেকে হসপিটালে দেখে একটু চমকালো। স্মৃতিতে একটু চাপ দিতেই মনে পড়ল সে শরীর ব্যথায় কতরাচ্ছিল। ভীষণ ব্যথা লাগছিল তার। এমনটা আগে কখনো লাগেনি। আরু একটু নড়েচড়ে উঠতেই আরাধ্য লাফিয়ে উঠল। আরুকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, শরীর এখনো ব্যথা করছে? জ্বর আছে? আরাধ্য শরীর চেক করে দেখল না, জ্বর তো নেই। একদম স্বাভাবিক টেম্পারেচার। কিছু খাবি আনবো? ভাত খাবো। আকস্মিক ভাত খাবে শুনে একটু চুপ হলো আরাধ্য। ভাত তো দেখতেই পারত না। এখন বলছে সে ভাত খাবে। আরাধ্য ক্যান্টিনে গেল। ভাত মাংস নিয়ে আসলো। আরুকে খাইয়ে দিল। তবে আরু 2 গালের বেশি খেতে পারল না। বমি করে ভাসিয়ে দিল। শুধু বমিই ছিল না, বমির সাথে রক্ত বের হলো। আরাধ্যর বুক মোচড় দিয়ে উঠল সেই রতে। আরুর মুখ ধুয়ে পানি খাইয়ে দিল আর নার্স ডেকে পরিষ্কার করতে বলল। নার্স পরিষ্কার করে দিয়ে গেলে আরাধ্য আরুর পাশে বসে। হসপিটালে কাউকে থাকতে দেয়নি আরাধ্য। সব সামলে নিবে বলে 11টার দিকে সবাইকে ঠেলে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আরু জোরে জোরে শ্বাস নিচ্ছে এখন। আকস্মিক আরুকে এভাবে জোরে জোরে শ্বাস নিতে দেখে আরাধ্য অস্থির গলায় জিজ্ঞেস করল, এই তুই এমন করছিস কেন আরু? কি হয়েছে? এমন জোরে জোরে শ্বাস ফেলছিস কেন? কেবলই তো ঠিক ছিলি। আরু বল না, কোথায় কষ্ট হচ্ছে? শ্বাসকষ্ট হচ্ছে তোর? আরুর চোখ উল্টে আসার উপক্রম। আরাধ্য আরুর অবনতি বুঝে পাশে থাকা অক্সিজেন মাস্কটা আরুর মুখে লাগিয়ে দেয়। সাথে একটা ইঞ্জেকশনও পুশ করে দেয় আরুর শরীরে। আরু শান্ত হয়। চোখ বন্ধ করে ফেলে আরু।
আরাধ্যর পাগল পাগল লাগতে শুরু করে নিজেকে। কি হচ্ছে তার আরুর সাথে এসব? মেডিকেল রিপোর্ট তো বলছে আরুর তেমন গুরুতর সমস্যা নেই, তাহলে এসব হচ্ছে কেন? আরাধ্য বাকি রাতটা জেগে কাটালো। ভোর হতেই আরাধ্য আইরিনকে সব জানিয়ে দিল রাতে কি হয়েছে না হয়েছে আরুর সাথে সব। আইরিন সব শুনে তড়িঘড়ি করে হসপিটালে আসে। হসপিটালে এসে আরুর কিছু টেস্ট করে নেয়। টেস্টের রিপোর্ট আসলো। আইরিন দেখল রিপোর্টটা। রিপোর্ট ইজ নর্মাল। কেন রোগের লক্ষণ বা তেমন গুরুতর কোনো কিছু নেই। আইরিন আরাধ্যকে রিপোর্টটা দেখালো। রিপোর্ট নর্মাল। আরাধ্য, রিপোর্ট নর্মাল হলে আরু এমন করে কেন? আচ্ছা, আরু কোনো কিছু নিয়ে কি টেনশনে আছে? অতিরিক্ত চিন্তার কারণেও হতে পারে। ওর সাথে কথা বলে দেখো। আরুকে কি বাসায় নিয়ে যাব? নিয়ে যেতে পারো। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত একটি গ্রাম যার নাম ছেউরিয়া, যা ফকির লালন শাহের আখড়া বা মাজারের জন্য বিখ্যাত। এই গ্রামে বসবাস করে এক তান্ত্রিক যার নাম বিজনাথ রাউত। নামে যেমন হালকা, কাজেও ততটাই নিখুঁত আর ভয়াবহ। ইনি মূলত জাদুটোনা করে থাকেন। মাঝে মাঝেই দূরদূরান্ত থেকে আসে মানুষ তার কাছে। বিজনাথ তার কক্ষে বসে, চোখে ধোয়াটে চশমা, ঠোঁটে একরাশ নিঃশ্বাসের বিষ তামাকের ঘ্রাণে, রুমে বিদঘুটে গন্ধ। গত সপ্তাহে একটা কাজ এসেছে, কাজটা পুরোপুরি করতে পারলে তাকে দেওয়া হবে 1 লাখ টাকা। এখন সেই কাজটাই করছেন তিনি। হাতে তার খড় দিয়ে বানানো একটি পুতুল। পুতুলটির মাথায় আসল চুল লাগানো। থেকে সেই পুতুলটাকে দেখে চলছেন বিজনাথ রাউত। যত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবে তত তাড়াতাড়ি তার পারিশ্রমিকটা মিলবে। এই প্রথম এত মোটা অঙ্কের একটা কাজ এসেছে, এবং এটা তাকে পুরোপুরি করতে হবে। চলবে।